নমস্কার বন্ধুরা, অদ্ভুতুরে অরিজিনালসে আপনাদের স্বাগত। আজ সুকান্ত আচার্যের লেখা পোস্টমর্টেম। সুকান্ত আচার্যের জন্ম 1992 সালে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার অন্তর্গত এক প্রত্যন্ত গ্রামে। ছোটবেলা থেকে বাংলা সাহিত্যের প্রতি গভীর অনুরাগ, তবে পড়াশোনা করেছেন গণিত নিয়ে। গণিতে স্নাতকোত্তর সুকান্তবাবু বর্তমানে একটি স্কুলের শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি বহু পত্রপত্রিকা ও ওয়েব ম্যাগাজিনে নিয়মিত কবিতা, গল্প ইত্যাদি লেখালেখি করেন। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় কিছু সাহিত্য পেজ ও গ্রুপে ওনার লেখা নিয়মিত প্রকাশিত হয়। স্বাধীনতা দিবস উপলক্ষে ওনার লেখা পতাকার 5 রং কবিতাটি অত্যন্ত জনপ্রিয়। ভৌতিক গল্পের জগতে প্রবেশ করে লিখেছেন বেশ কিছু উল্লেখযোগ্য গল্প, যার মধ্যে একটি হল জনপ্রিয় ভৌতিক গল্পের গ্রুপ সত্যি ভূতের গল্পে প্রকাশিত আজকের গল্প পোস্টমর্টেম। গল্প পাঠে বিদীপ্তা, গল্পের সূত্রধার আমি অন্বেষ। অন্যান্য চরিত্রে মধুরা, লাবণী, অর্বাচীন, অরিজিৎ, সৌরভ, জ্যোতিরাদিত্য, দেবলীনা, সৌরী এবং মৌমিতা। শুরু হচ্ছে আজকের গল্প পোস্টমর্টেম। সকাল থেকে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, চারিদিকে মেঘ কালো করে আছে। হ্যান্ডব্যাগটা গোছাতে গোছাতে অহনা বলে চলল, উফ, এই অলক্ষণে বৃষ্টিটাকে আজই নামতে হলো। ধুর, ভাল লাগে না। আসলে আজ তার প্রথম দিন, মানে হসপিটালে আজই সে জয়েন করবে। ছোটবেলা থেকে যে স্বপ্ন দেখতে দেখতে সে বড় হয়েছে, যেটা পাওয়ার জন্য সে নিজেকে তিলে তিলে গড়ে তুলেছে রোজ, আজ তার সেই স্বপ্ন পূরণের দিন। একটা নামী সরকারি হাসপাতালে সে আজ ডাক্তার হিসেবে যোগ দেবে। কিন্তু বৃষ্টি তো থামছেই না। অগত্যা আর কি করবে, ছাতা নিয়েই হেঁটে বাস স্টপে গেল। তারপর বাসে ভিড় থাকায় অটো করেই সোজা হসপিটাল। মনে মনে এক অজানা ভয় কাজ করছে, আবার আনন্দও হচ্ছে খুব। যাই হোক, হসপিটালে এসেই যার সঙ্গে দেখা হলো অল্প পরিচয় করতে লাগলো সে। আর হ্যাঁ, সাথে করে মিষ্টি নিয়ে এসেছিল সে, তাই যাকে পেল তাকেই মিষ্টি মুখ করাতে লাগলো। সব মিলিয়ে শুরুটা বেশ ভালোই হলো আজ। দুপুরের দিকে সুপার স্যার বললেন, অহনা, একটু মর্গে যাও, একটা পোস্টমর্টমের রিপোর্ট তৈরি করতে হবে। বুঝতেই পারছি আজকে তোমার প্রথম দিন, কিন্তু কি করব বলো, ডক্টর দাস আজকের আসেননি, তো তাই তোমাকেই। ও ঠিক আছে স্যার, আমাকেও তো করতে হবে, তাই আজই শুরু করি। এই বলে ও চলে গেল মর্গের দিকে। আসলে অহনা ছোটবেলা থেকে একটু বেপরোয়া গোছের, আর 5টা মেয়ের মতন মিনমিনে নয়। মর্গে গিয়েই দেখলো সারি সারি মৃতদেহ, কিন্তু কোনটার পোস্টমর্টম রিপোর্ট লিখতে হবে তাকে? ডোমি বা কোথায় গেল? ডোম দাদা, ডোম দাদা, দাদা কোথায় আপনি? একটু ডাকাডাকি করেও সাড়া পেল না তার। সকালে ওর সাথে পরিচয় হয়েছে, নিজে হাতে ও ডোমকে মিষ্টিও খাইয়েছে। যাই হোক, ওর সামনে থাকা মৃতদেহগুলোকে একের পর এক চেন খুলে দেখতে লাগলো। কোনটা আজকের সদ্য লাশ? 4 নম্বর চেনটা খুলতেই ওর গায়ে যেন একটা ঝটকা লাগলো। কার মৃতদেহ? না, সে ভুল দেখছে না।
তার ঠিক মনে আছে সকালে একে সে মিষ্টি খাইয়েছিল। এ তো সেই ডোম। কিন্তু কেন, কিভাবে হলো এটা? তার মাথায় কিছুই ঢুকলো না। শুধু সে ভয়ে বিস্ময়ে চেনটা বন্ধ করে দাঁড়ালো। যেই না সামনের দিকে তাকিয়েছে, অমনি দেখে সেই ডোম তার দিকে এগিয়ে আসছে। তার কেমন যেন একটা মাথাটা ঘুরে গেল ডোমকে দেখে। সে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। ঘন্টা 2 পরে যখন জ্ঞান ফিরল, সে তখন হাসপাতালের বেডে শুয়ে। চোখ মেলতেই সামনে দেখতে পেল নার্স, সুপার স্যার আর ওই ডোম। সে তখনও অবাক বিস্ময়ে ওর দিকে তাকিয়ে থাকলো। ডোম বলে চলল, ম্যাডাম, মাফ করবেন, আমার একটু আফিমের নেশা আছে, তাই গিয়েছিলাম একটু নেশা করতে। কিন্তু ফিরে এসে যখন আপনাকে দেখলাম তখন সরি বলতে যাব তার আগেই আপনি, কেন জানি না, আপনি অজ্ঞান হয়ে গেলেন। ডাক্তারবাবু বললেন, ও প্রথম প্রথম একটু ভয় লাগে, ধীরে ধীরে সব অভ্যাস হয়ে যাবে। তুমি এখন বিশ্রাম নাও। একটু বিশ্রাম নিতেই ও একেবারে ঠিক হয়ে গেল। কিন্তু মন কিছুতেই মানতে চাইছে না। ওকে এতটাই ভুল দেখলো। কি হলো তার? অহনা সেদিন এক রাশ বিস্ময় নিয়ে বাড়ি ফিরে এলো। রাতে শুয়ে শুয়ে সে এইসবই ভাবতে লাগলো, আর ভাবতে ভাবতে ও ঘুমিয়ে পড়ল। পরদিন আকাশ পরিষ্কার, ওর মেজাজটাও ফুরফুরে। যাক, কাল যা হয়েছে তা ভুলে যাওয়াই ভালো, এই ভেবে সে নতুন উদ্যমে বেরিয়ে পড়ল। এদিন বাসে করেই হসপিটালে এলো। এসেই দেখে এক জায়গায় যেন লোক জড়ো হয়েছে। তখন অহনা একজন সিস্টারকে ডেকে বলল, কি হয়েছে দিদি, এত গোলমাল কিসের? তখন সিস্টার বলল, আপনি কিছু শোনেননি ম্যাডাম? সে বিরাট কাণ্ড ঘটে গেছে, খুন হয়েছে, খুন। অহনা অবাক হয়ে বলল, কে, কোথায়, কি করে? ডক্টর দাস ম্যাডাম, ডক্টর দাস। কাল তো উনি আসেননি, তাই যে লাশটা আপনি পোস্টমর্টেম করতে গিয়ে কাল অজ্ঞান হয়ে গেলেন, আজ সকালে উনি ওটা পোস্টমর্টেম করতে গিয়েছিলেন। তারপর কিছুক্ষণ পরে আমাদের সুইপার রামলাল কি জন্য একটা মর্গের ওদিকে গিয়েছিল। গিয়ে দেখে ডাক্তারবাবু মেঝেতে পড়ে আছেন, চারিদিকে রক্ত ভেসে যাচ্ছে, গলার নলিটা বিচ্ছিরি ভাবে কাটা, আর ডোমটা পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে। সে তো দেখেই খুন খুন বলে চিৎকার করে ছুটে এলো। এরপর সবাই গিয়ে দেখলো এই কাণ্ড। এতগুলো কথা বলে সিস্টার এক ঢোক জল খেলো। অহনা বিস্ময়ে হতবাক হয়ে গেল। এদিকে এতক্ষণে থানার বড় দারোগা বাবু চলে এসেছেন। তিনি প্রথমেই রামলালকে ডেকে বললেন, তুমি প্রথম লাশটাকে দেখেছিলে? রামলাল কাঁপা কাঁপা গলায় বলল, আগে জি হুজুর। কি দেখেছিলে একদম সত্যি করে বলো, না হলে তোমাকেও লকআপে পুরব। ধমক দিয়ে দারোগা বাবু বললেন। তখন রামলাল একেবারে কাঁদো কাঁদো গলায় বলল, হুজুর, আমার উমর হয়েছে, কিন্তু আমি যা দেখছি সেটা স্পষ্ট ভাবে বলছি। মিথ্যা বলবো না হুজুর, আমার একটু ওই অফিমের নেশা আছে। আজ সকালে ঝাড়পোছ শেষ করে আমি ভাইদের কাছে যাচ্ছিলাম একটু অফিমের জন্য, কিন্তু মর্গে গিয়ে দেখি হুজুর ডাক্তার বাবু চিত হয়ে পড়ে আছেন, চারিদিকে রক্ত ভেসে যাচ্ছে, আর পাশে ডোমটা চুপচাপ দাঁড়িয়ে আছে। এসব দেখে হুজুর আমি ভয় ছুট লাগাই। আমি কিছু করিনি হুজুর, বিশ্বাস করুন হুজুর, আমি কিছু করিনি।
দারোগা বললেন, ঠিক আছে, তুমি যাও। এরপর তিনি ডোমকে জিজ্ঞাসা করলেন। তুমি কিছু বলবে? ডোম নির্বাক হয়ে শুধু মাথা নাড়তে লাগলো। তখন পুলিশ তাকে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে গেল। দ্বিতীয় দিনটাও ভালো কাটলো না অহনার। ও ভাবতে লাগলো, আমি আসার পরেই এখানে কি সব কাণ্ড ঘটে চলেছে। ওর মনে মনে এবার একটু ভয় হলো, ওর কোনো বিপদ হবে না তো। আর ও প্রথম দিন ডোম ভাইকে যেভাবে দেখেছিল, হাসি খুশি প্রাণবন্ত, ওই রকম একজন লোক খুন করতে পারে? আর ও কেনই বা ডক্টর সেনকে খুন করলো? এই সব ভাবতে ভাবতে ও রাতে ঘুমিয়ে পড়ল। পরদিন আবার অহনা সময় মতো হসপিটালের জন্য রওনা দিল। যেতে যেতে ভাবছে, আজকে আবার কি ঘটনা ওর জন্য অপেক্ষা করছে। হসপিটালে ঢুকে ও নিজের চেম্বারে চলে গেল। বসে আনমনাভাবে ফেসবুকটাতে চোখ বোলাতে লাগলো। হঠাৎ একটা খবরে ওর চোখটা আটকে গেল। রহস্যজনকভাবে থানার বড় দারোগা খুন, আসামি পলাতক। পুরো খবরটা এক নিমেষে পড়ে ফেললো সে। এ কি হলো? মানে মানে কি করে হলো? ফোনটা টেবিলে রেখেই সে বলে উঠল, কাল থানায় ওই ডোমকে ধরে নিয়ে যাবার পর রাত্রিবেলা বড় দারোগা ওকে জিজ্ঞাসাবাদের জন্য ওর লকআপে ঢোকে। তখন থানায় 2-1 কনস্টেবল ছিল আর জন 3 সিভিক ভলান্টিয়ার। হঠাৎ ভিতর থেকে চিৎকার শুনে কনস্টেবলরা লকআপের দিকে ছুটে যায়। গিয়ে দেখে দারোগা বাবুর বেল্টটা ওনারই গলায় ফাঁস লাগানো অবস্থায় আছে আর উনি মেঝেতে পড়ে আছেন। নিমেষের মধ্যে কনস্টেবলদের ধাক্কা দিয়ে ঠেলে তীর বেগে ওই ডোম থানা থেকে ছুট লাগালো। সামনে থাকা সিভিকরা ওকে ধরে ফেলতেই ও যেন অমানসিক শক্তি দিয়ে 3 জনকে রীতিমতো ছুঁড়ে ফেলে পালিয়ে যায়। তারপর আর ওই ডোমকে খুঁজে পাওয়া যায়নি। একের পর এক খুন হয়ে চলেছে। এর পিছনে রহস্যটা কি? কেনই বা এসব হচ্ছে? আর ওরই বা কেন মনে হচ্ছে এবার ওর উপর একটা যেন বড় ঝড় আসতে চলেছে? এই সব 7-5 ভাবছিল সে। এমন সময় সিস্টার এসে বলল, ম্যাডাম, পেশেন্ট আছে। ও তখন উঠে চলে গেল। সারা দিন ওর রোগী দেখাতে এক ফোঁটা মন বসছে না। শুধুই মনের মধ্যে কি সব উল্টো পাল্টা চিন্তা ঘুরপাক খাচ্ছে। দিনের শেষে সন্ধেবেলায় ও বাড়ি ফিরে এলো। ওর চোখে মুখে চিন্তার ছাপ। অহনার মা জিজ্ঞাসা করলো, কিরে, কিছু হয়েছে তোর? তোদের ওই ডাক্তারবাবু খুন হয়েছিল না? ওর কিছু কিনারা হলো? অহনা আনমনা মনে উত্তর দিল, না মা, আমি কিছু জানি না। আমায় 1 গ্লাস জল দাও তো। এই বলে সে তার ঘরে চলে গেল। রাতের খাবার খেয়ে ও আজ একটু তাড়াতাড়ি ঘুমোতে গেল। ওর মন আজ কেমন কেমন করছে। আবার সেই ঝিমঝিম করে বর্ষা শুরু হয়েছে। জানলা দিয়ে জলের ছিটে আসছে, তাই ও জানলাটাকে বন্ধ করতে গেল। জানলাটা সবে বন্ধ করেছে, হঠাৎ পেছন থেকে কে যেন তার মুখটাকে একেবারে জোর করে চেপে ধরলো। অহনা প্রাণপণ চেষ্টা করলো চিৎকার করার বা হাত পা ছোড়ার, কিন্তু পারলো না। কেউ যেন তাকে অসম্ভব জোরে চেপে ধরেছে। হঠাৎ চেনা গলায় কে যেন বলল, ভয় পাবেন না ম্যাডাম, আমি আপনার কোনো ক্ষতি করব না। শুধু আপনাকে আমার কথাগুলো মন দিয়ে শুনতে হবে। প্লিজ, আপনাকে শুনতেই হবে। এবার যেন মুখের হাতটা একটু একটু করে আলগা হলো। ডোম একটু সরে দাঁড়ালো। অহনা ফিরে তাকালো ওর দিকে।
ভয়ে বিস্ময়ে কিছুটা চেঁচিয়ে জিজ্ঞাসা করলো, এ কি, তুমি এখানে কেন? মানে মানে তুমি এখানে কি করে? ডোম শান্ত গলায় বলল, আস্তে ম্যাডাম, আস্তে, বেশি উত্তেজিত হবেন না, আমি সব বলছি। ওদিকে অহনার চিৎকার শুনে নিচে থেকে ওর মা চেঁচিয়ে বলল, কি হয়েছে তোর? কার সাথে কথা বলছিস? কিছু না মা, এই ফোনে কথা বলছিলাম। অহনা জবাব দিল। এদিকে ডোম এবার বলে উঠল, ম্যাডাম, আমি ডোম নই। তবে তবে তুমি কে? অহনা জিজ্ঞাসা করলো। ও বলল, বলছি ম্যাডাম, আপনি শান্ত হয়ে সবটা শুনুন। আমি শুধু ডোমের শরীরটা ব্যবহার করছি মাত্র। আমার মৃত্যু হয়েছে 3 দিন আগেই। অহনার এবার হাত পা ঠান্ডা হয়ে আসলো। ও চোখের পলক না ফেলেই কথাগুলো শুনে চলল। আমার নাম স্বরূপ বর্মন, বাড়ি হসপিটালের কাছেই। ভূগোল নিয়ে মাস্টার্স করছিলাম। চাকরি বাকরি আর তেমন পাইনি। বাড়িতে 2 বোন আর মা আছে। বাবা অনেকদিন মারা গেছেন। অভাবের সংসার, কোন রকমে টিউশনি করে সংসার চালাতাম। 3 দিন আগে রাতের বেলা টিউশন করে বাড়ি ফিরছিলাম ওই হসপিটালের পাশ দিয়ে। রাতে তখন 10টা মতো হবে। হঠাৎ দেখি মর্গের কাছে যেন কয়েকজন কি সব করছে। সন্দেহ হয়। কাছে গিয়ে দেখি ডক্টর দাস আর ওই ডোম একটা লাশকে কাজের যেন বেঁচে দিচ্ছে। বেওয়ারিশ লাশ হবে হয়তো। আমি এর প্রতিবাদ করি, বলি, ডাক্তারবাবু কাজটা ঠিক করছেন না। আমি কিন্তু সকলকে বলে দেব, এখানে লোক জড়ো হবে। তখন ডক্টর দাস আর ওই ডোম আমাকে ভয় দেখায়, বলে মেরে গায়েব করে দেব, কেউ টের পাবে না। আমি তখন ওখান থেকে পালিয়ে সোজা থানায় যাই। তখন বড়বাবু থানার নাইট ডিউটিতে ছিলেন। আমি ওনাকে গিয়ে সব খুলে বললাম। উনি সব শুনে বললেন, তাই নাকি, চলো আমার সঙ্গে, এক্ষুনি চলো, ওখানে যাওয়া যাক। এই বলে আমি আর উনি পুলিশের গাড়ি করে বেরিয়ে পড়লাম। উনি নিজেই ড্রাইভ করছিলেন। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম। গিয়ে দেখি ডক্টর দাস আর ডোম তখন ওখানে আছেন আর লাশের দাম নিয়ে দরাদরি করছেন। সব দেখে দারোগাবাবু ছুটে গিয়ে তখনই দুজনকে গ্রেপ্তার করলেন। যারা লাশ কিনতে এসেছিল ওরা যে যেদিকে পারলো ছুটে পালালো। দারোগাবাবু আমায় ডেকে বললেন, তুমিও গাড়িতে চলে এসো, সামনেই তোমার বাড়িতে নামিয়ে দেব। আমি বললাম, তার আর কোনো দরকার নেই, আমি নিজেই চলে যাব। উনি বললেন, তা কি করে হয়, তুমি এত বড় কাজ করেছো, এটা আমার কর্তব্য। আর না বলো না, উঠে এসো গাড়িতে। আমি বললাম, তার আর কোনো দরকার নেই, আমি নিজেই চলে যাব। উনি বললেন, তা কি করে হয়, তুমি এত বড় কাজ করেছো, এটা আমার কর্তব্য। আর না বলো না, উঠে এসো গাড়িতে। আমিও গাড়িতে উঠে বসলাম। একটু আসতেই দারোগাবাবু বললেন, কি ডক্টর দাস ধরা পড়ে গেলেন যে? তখন ডাক্তার এসে বলল, তার বলতে একেবারে যাবজ্জীবন জেল। এই বলে ওরা 3 জন একসঙ্গে হাসতে লাগলো। আমি কিছুটা অবাক হলাম। হঠাৎ গাড়ি থামিয়ে দারোগাবাবু বললেন, কি হে ছোকরা, নেমে এসো, তোমার ঠিকানা তো এসে গেছে। আমার বাড়ি তো আরেকটু দূরে। ডাক্তারবাবু বললেন, কে বললো তোর বাড়ি এসেছে? হ্যাঁ, তোর ঠিকানা এসেছে, ঠিকানা, আর সেটা হলো জমের ঘর। এই বলে তিনি আমার পেছন থেকে চাপটে ধরলেন। আমি চিৎকার করতে যাব, কিন্তু ডোমটা আমার মুখ চেপে ধরলো। দারোগাবাবু গাড়ি থেকে একটা দড়ি বার করে ফাঁস বানালেন। তারপর ওটা জোর করে আমার গলায় পরিয়ে সামনের তেঁতুল গাছে ঝুলিয়ে দিলেন। সব শেষ। সেদিন আমার শেষ পরিণতিতে এমনই আকাশ অঝোর নয়নে কাঁদছিল।
পরদিন সকালে সবাই খবর পেল আমি নাকি সুইসাইড করেছি। দারিদ্রতার চাপে সুইসাইড। আমার মা, আমার বোনেরা অনাথ হয়ে গেল। আমি মনেও শান্তি পেলাম না। আমার মধ্যে প্রতিশোধের আগুন জেগে উঠল। যারা আমায় এই পৃথিবীতে বাঁচতে দেয়নি তাদের আমি ছাড়ব না। এই বলে সে একটু থামল। এতক্ষণ অহনা একেবারে মন্ত্রমুগ্ধের মতো সবকিছু শুনছিল। এত ভয়ের মধ্যেও তার কথাগুলো শুনে দু চোখ পেয়ে জল এলো। ও তখন ধীরে ধীরে বলল, খুনগুলো কিভাবে করলেন? আমি জানতাম ডক্টর দাস আমার ডেড বডির পোস্টমর্টেম করতে আসবেন, তাই আমি ডোমের শরীরের মধ্যে ঢুকে যাই। কারণ শরীর ছাড়া আত্মা নিজে কিছু করতে পারে না। ও এলেই আমি ওকে খতম করব, এই পরিকল্পনা ছিল। কিন্তু ওই দিন আপনাকে দেখে আমি অবাক হয়ে যাই। ভাবলাম আপনাকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেব, তাহলে ডক্টর দাস আসবেন। তাই আমি আপনাকে ওইভাবেই ভয় দেখাই। কিন্তু ডক্টর দাস সেদিন আর আসেননি। আমি সেদিন থেকেই টমের শরীরে আছি। পরদিন যখন ডাক্তারবাবু আসেন আমার পোস্টমর্টেম করতে, তখন প্রথমে আমি কিছু করিনি। আমার পোস্টমর্টেম রিপোর্টটা লিখতে দিলাম প্রথমে, কারণ ম্যাডাম আমার বাড়ির লোকেরা আমার অন্তিম সংস্কারের জন্য অপেক্ষা করছিল। আর পোস্টমর্টেম না হলে তো লাশ ছাড়বে না। তারপর আমি তার সামনে আসি, ওনার দিকে ক্রোধ দৃষ্টিতে তাকাই, কানের কাছে গিয়ে বলে, লাশটা বাজার করবেন না, এই লাশটা ভালোই দাম পাবেন। তখন ও অবাক হয়ে বলল, কি আজে বাজে কথা বলছিস তুই? হ্যাঁ ডোম, কি হয়েছে তোর? আর তোর গলা এত ভারী শোনাচ্ছে কেন? আমি বললাম, আমার ছড়িটা আরো ভারী, দেখবেন। এই বলেই আমি হাতের ছড়িটা দিয়ে ওর গলায় কোপের ওপর কোপ বসাতে থাকি। তৎক্ষণাৎ ডাক্তারবাবু পড়ে যান, আর আমি চুপচাপ অপেক্ষা করতে থাকি পুলিশ আসার। ইচ্ছে করেই আমি পালিয়ে যাইনি। আমি চেয়েছিলাম পুলিশ আমাকে ধরুক, আর সেদিন আমার প্ল্যান মাফিক বড় দারোগা আমাকে লকআপে নিয়ে যায়। আমি সুযোগের অপেক্ষা করছিলাম। রাতের দিকে উনি জিজ্ঞাসাবাদের জন্য আমার লকআপে আসেন। একাই ছিলেন। প্রথমে এসে বললেন, তুই সত্যি ডক্টর দাসকে মেরেছিস? কেন কেন মারলি ওকে? আমি শান্ত গলায় বললাম, আমি মারিনি তো, শুধু ওর ঠিকানায় পৌঁছে দিয়েছি, ওর ঠিকানায়। কি বলছিস এসব? তোর গলা অন্যরকম লাগছে কেন? কে তুই? এই বলেই উনি চিৎকার করে হয়তো কনস্টেবলদের ডাকতে যাচ্ছিলেন, কিন্তু তার আগেই আমি জোরে ওর মুখ চেপে ধরলাম। কানে কানে বললাম, আমায় চিনতে পারছেন না? কাল আমাকে আমার ঠিকানায় পৌঁছে দিয়ে আসলেন যে, আমি উপকার ভুলি না দারোগা বাবু। আজ আপনাকে আপনার ঠিকানায় পৌঁছে দেব বলে উনার কোমর থেকে বেল্টটা খুলে নিয়ে ওর গলায় জড়িয়ে চেপে ধরলাম। ওর চোখগুলো ঠিকরে বেরিয়ে আসতে লাগলো। একটুখানি নড়াচড়া করেই উনি স্থির হয়ে গেলেন। অহনা এতক্ষণে ওর কাছে এসে বসেছে। মনের ভয়টা অনেকখানি কেটে গেছে, আর তার বদলে জন্ম নিয়েছে অনেকখানি ঘৃণা এই সমাজের প্রতি, এই মানুষগুলোর প্রতি। ও বলে উঠল, তুমি আমার কাছে কেন এসেছো? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। স্বরূপ বলল, আপনাকে আমার শেষ কাজটা করতে হবে ম্যাডাম, প্লিজ। অহনা বলল, কি কাজ? ও, আর একটা কথা আমার খুব জানতে ইচ্ছে করছে। তুমি তো এমনি ওদের মেরে ফেলতে পারতে, এত কিছু করলে কেন? স্বরূপ বলল, তখন মৃত্যুগুলো স্বাভাবিক মনে হতো না সবার। এখন দেখুন, কেউই এখানে ভৌতিক কিছু ভাববে না, সবাই এগুলোকে সাধারণ খুনই ভাবছে। তাই শেষ কাজটা আপনাকে করতে হবে। এখনো একজনের শাস্তি পাওয়া বাকি,
এই ডোম যার শরীরে আমি আছি এ তো এখনো বেঁচে, তাই যে গাছটায় আমাকে মারা হয়েছিল ওই গাছটাতে আমি আজ ফাঁসি লাগিয়ে মরবো, মানে ডোমটা মরবে। কাল আপনি পোস্টমর্টেম রিপোর্টে ওইটাকে সুইসাইড বলেই লিখবেন, যাতে সবাই ভাবে ডোম ডাক্তার আর দারোগাকে মেরে মানসিক অবসাদগ্রস্ত হয়ে সুইসাইড করেছে। অহনা বলল, সে তো এমনিতেই ওটা সুইসাইডই হতো, এমনিতেই আমি লিখতাম। কিন্তু এবার বলো তো, তুমি আমার কাছে এলে কেন, আর আমাকেই বা কেন সব ঘটনা বললে? স্বরূপ বলল, কারণ আছে ম্যাডাম, আপনাকে দেখেই আমার ভালো মানুষ মনে হয়েছে। আসলে আত্মারা একটু সহজেই মানুষ চিনতে পারে। আমার ছোট বোনেরও ইচ্ছে খুব পড়াশোনা করবে, বড় হয়ে ডাক্তার হবে। পারবেন না ম্যাডাম ওর ইচ্ছেটা পূরণ করতে? পারবেন না? পারবেন না ওর পড়ার খরচটা দিতে? ওরা যে বড় অসহায়, ওরা যে বড় অসহায়। আমি পারবো, আমি পারবোই পারবো, পারতে আমাকে হবেই। আমার এই দাদার কথা আমি রাখবো, আমি আমি ঠিক পারবো, আমি পারবো দাদা। দৃঢ় গলায় অহনা বলল। স্বরূপ আপ্লুত হয়ে বলল, এই দুনিয়াতে এখনো মানুষ আছে ম্যাডাম, এখনো মানুষ আছে, এখনো মানুষ আছে। এই বলে ও জানলা দিয়ে কোথায় যেন উধাও হয়ে গেল। পরদিন সকালে সবাই ওই তেঁতুল গাছে সেই ডোমের ঝুলন্ত মৃতদেহ দেখতে পেল। কেটে গেল 10টা বছর। অহনার ফোনের রিংটোনটা হঠাৎ বেজে উঠল। হ্যালো হ্যালো দিদি, আজ আমার ফাইনাল ইয়ারের রেজাল্ট বেরিয়েছে। আমি ভালোভাবে কোয়ালিফাই করেছি দিদি। নাও আই এম অ্যান MBBS। আজ যে আমার কি আনন্দ হচ্ছে, সবই আপনার জন্য হয়েছে দিদি। আপনি আমার কাছে ভগবান। আর দাদার জন্য মন কেমন করছে দিদি। যদি দাদা আজ দেখতো, ও কত খুশি হতো। ফোনের ওপার থেকে বর্ণালী কথা বলল। বর্ণালী বর্মন, ঠিক ধরেছেন, স্বরূপ বর্মনের ছোট বোন। অহনা কথাগুলো শুনল, ওর দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। ও তখন বলল, আমারও খুব আনন্দ হচ্ছে রে বোন। আর আমি এমন কি করলাম? যা করেছিস তো তুই করেছিস বোন। তোর দাদা ঠিক আজ ওপর থেকে সব দেখছে। আই এম প্রাউড অফ ইউ, আই এম প্রাউড অফ ইউ। এরপর অহনা আকাশের দিকে চেয়ে বলল, এই পৃথিবীতে তোমাদের খুব দরকার স্বরূপ, খুব দরকার। জীবিত অবস্থায় না পারো, আত্মা হয়ে বারবার ফিরে এসো তোমরা। মুখোশের আড়ালে যারা এই সমাজটাকে নষ্ট করছে, সেই নর্দমার কীটগুলোকে ধ্বংস করো তোমরা, ধ্বংস করো।